দর্শক, যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। আজকে আমরা কথা বলবো আলোচিত কক্সবাজারের টেকনাফের সেই শামলাপুর চেকপোস্টে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলা নিয়ে। আপনারা জানেন যে গত সোমবার সেই মামলার রায় হয়েছে এবং সেই মামলায় ঘটনায় অভিযুক্ত যারা ছিলেন সেই মামলায় ওসি প্রদীপ, সাবেক বরখাস্তকৃত ওসি প্রদীপ, বরখাস্তকৃত ইন্সপেক্টর লিয়াকত, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং অন্যদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, কয়েকজনকে খালাস দেওয়া হয়েছে। ওই ঘটনায় যিনি একেবারে প্রত্যক্ষদর্শী ছিলেন মেজর অবসরপ্রাপ্ত সিনহা রাশেদের যিনি সহকর্মী শাহিদুল ইসলাম সিফাত, আমরা তার সাথে আজকে কথা বলবো, রায় নিয়ে তার প্রতিক্রিয়াও জানবো এবং ঘটনার যতটুকু তিনি আসলে আমাদের জানাতে চান আমরা সেটাও তার কাছ থেকে কিছু জেনে নেব। সিফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের এই আয়োজনে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আগের থেকে এখন দিন কেমন যাচ্ছে? আগে যেরকম ঘটনার ভিতর থেকে যাচ্ছিলাম, রায়ের পরে একটা সুবিচার প্রতিষ্ঠা হওয়ার পর আগের থেকে ভালো লাগছে নিজের কাছে। ৩১ জুলাই ২০২০ সেই শামলাপুরে ঘটনা ঘটলো, তারপরে আপনি কারাগারে ছিলেন, তারপর ঢাকায় আসলেন, অনেক দিন কক্সবাজারেও ছিলেন, আদালতে দৌড়াদৌড়ি করলেন। এই ১.৫ বছর, এই ১.৫ বছর আসলে কেমন ছিলেন? প্রথমত যেটা দুশ্চিন্তা ছিল যে ন্যায্য বিচারটা পাবো কি না। তো দেরিতে হলেও বিচারটা যে পেয়েছি এটার জন্য সত্যিই কৃতজ্ঞ। এর জন্য মানসিকভাবে ভালো লাগছে আর শারীরিকভাবেও ভালো লাগছে। মন ভালো তো শরীর ভালো। এই ১.৫ বছর কি শারীরিকভাবে বা মানসিকভাবে কি কষ্টে ছিলেন কিনা? একটা দিন খুবই লম্বা কেটেছে। ঘর থেকে বের হতাম না খুব একটা। আর সবসময় মনে হতো যে আসলে নিজের কাছে খারাপ লাগতো। বাইরে বের হতাম না। মানুষজনের সাথে তেমন মেলামেশাও বন্ধই হয়ে গেছিলো বলতে গেলে। বন্ধু-বান্ধবরা খুবই সাপোর্ট করেছে আমাকে। তারপরও নিজের জায়গা থেকে একটু সবসময় একটু আড়ালেই থাকার চেষ্টা করতাম। এখনও থাকি। যেমন ধরেন কালকে গত দিনে রায় হয়েছে, আমি কোথাও তেমন একটা যাইনি বা বের হইনি বাসা থেকে। আচ্ছা, সব মিলে রায় নিয়ে আপনি তো একটা প্রত্যক্ষ সাক্ষীও ছিলেন এই ঘটনায়। সব মিলে এই রায় নিয়ে আপনার একটু আনুষ্ঠানিক প্রতিক্রিয়া যদি জানতে চাই। মেইন যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো ফাঁসির রায় হয়েছে। আর পুরো ঘটনাটা সবারই যাদের আর কি কন্ট্রিবিউশন ছিল তাদের যার যেরকম ছিল তার সেরকমই আর কি কম বেশি শাস্তি হয়েছে। তো শাস্তি নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট। আমার আসলে এ নিয়ে বেশি কিছু বলার নেই। এখন এর রায় কার্যকরের অপেক্ষায় আছি। রায় কার্যকর হলে আরও ভালো লাগবে। আমরা যদি এখনও নিশ্চয়ই রাত, এবং ওই দিনও ৩১ জুলাই যেদিন ঘটনাটি ঘটেছে ওই দিনও এরকম রাত ছিল, আপনারা মারিশবুনিয়া থেকে ফিরছিলেন আপনাদের নীলিমা রিসোর্টের দিকে, তো ওই রাতের ঘটনা একটু কি আমাদের বলা যায় কিনা? ঈদের আগের রাত ছিল, পরের দিন ঈদ। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম পরের দিনের জন্য। ওটা ছিল আমার প্রথম ঈদ যে বাড়িতে না করে বন্ধুদের সাথে করার। তো বাড়ির জন্য একটু মন খারাপ হলেও ভালোই লাগছিল। কক্সবাজারের মতো একটা জায়গায় ঈদ করব। সারাদিন পাহাড়ে ঘুরে যখন ক্লান্ত হয়ে ফিরছিলাম রিসোর্টে, তখনও ভালো লাগছিল। দিনটা ভালোই গেছে। ৩১ জুলাই ওই রাতে ৮টার পরে কি হয়েছিল শামলাপুর চেকপোস্টের ওই সময়টায়? আপনারা তো বের হলেন, তারপরে কি হলো? আমরা বের হয়ে প্রথম যে চেকপোস্টটা পার হই সেখানে আমাদের খুবই মানে ভালোভাবেই তারা আমাদেরকে ট্রিট করেন। বিজিবির চেকপোস্ট যেটা ছিল। বিজিবি, জি, মেজর সিনহা ভাইকে স্যালুট দেন। তারপর আমরা সামনের দিকে আগাই। তো শামলাপুর চেকপোস্টে যেই ঘটনাটা হয় এটা খুবই অপ্রত্যাশিত। হঠাৎ করেই প্রথমে যারা চেকপোস্টে এবিপিএনের সদস্য ছিল তারা আমাদেরকে চেক করার পরে আমাদের যেতে নির্দেশ দেয়। আমরা এরপরই হচ্ছে পিছন থেকে লিয়াকত এসে হচ্ছে আমাদের গাড়ি থামায় এবং আমাদের গাড়ি থেকে হাত উঁচে করে নামতে বলে। গাড়ি থেকে নামা মাত্রই উনি সিনহা ভাইকে শুট বলে গুলি করেন। নামার সাথে সাথে? নামার সাথে সাথেই। তো প্রথমত তো আমি এটা নিজে বিশ্বাস করতে পারছিলাম না যে উনি গুলি করছেন। আমি ভাবছি হয়তো উনি ফাঁকা আওয়াজ করে হয়তো ভয় দেখাতে পারেন সর্বোচ্চ হলে। তো পরবর্তীতে দেখি যে না, উনি সত্যিই গুলি করছেন। আপনি যখন গাড়ির ভেতরে? যখন হাত উঁচু করে নামতে বলে আমরা দুজনেই নামি। উনি একদিক দিয়ে, আমি একদিক দিয়ে নামি। পুরো ঘটনাটাই ওইখানে দাঁড়িয়ে আমি দেখি। কি দেখেন? গুলি করার পরে সিনহা ভাই হচ্ছে পানি চাচ্ছিল বারবার। তো এরা নানাভাবে এদের গালিগালাজ করছিল যে পানি দেবো কেন, অনেক গালিগালাজ করলো। তো একটা পর্যায়ে প্রদীপ আসলো, প্রদীপ তার সাথে অনেক টিম নিয়ে আসলো। তো শেষ পর্যন্ত প্রদীপই গলায় পাড়া দিয়ে তার মৃত্যুটা নিশ্চিত করে ওখানে। ওদের কথোপকথন বা ওদের অ্যাটিটিউডটা কী ছিল?
কথোপকথন অ্যাটিটিউড ছিল খুবই রাফ। যে আমাদের আগে চলে যেতে বলেছিল সিনহা ভাইকে, যাইনি কেন, আমরা কি কি শ্যুট করেছিলাম, কোথায় আমাদের ফাইল ডকুমেন্ট আছে, এগুলো জিজ্ঞাসাবাদ করছিল। তো আমি তো তখন এত কিছু বুঝতে পারিনি। আমি বললাম যে এরকম এরকম আমরা এখানে এখানে করছি, এগুলো আছে। তো তারপর আমাকে ওখান থেকে নিয়ে গেল। কি বলে আসলে আপনাদের গাড়ি থেকে নামতে বলেছিল, মানে কেন মনে হয়েছিল যে সে আমাদের গাড়ি থেকে নামাচ্ছে কেন? গুলি করার আগে শুট শুট শব্দটা সে বলেছিল, তার আগে সে কিছুই বলেনি? কিছুই করে নাই। পরিচয় জানতে চাই। পরিচয় জানতে চেয়েছি, সেটা গাড়ির ভিতরে থাকা অবস্থায়। গাড়ির থেকে বার হওয়ার পরে আর কোনো কিছু জিজ্ঞেস করেনি। আমরা বুঝতেই পারিনি কি হচ্ছিল। একদম 1 মিনিটের ভিতরে ঘটনাটা ঘটে যায়। তো কিছু টের পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না আমাদের। যখন সে শ্যুট করার মুহূর্তে ছিল তখন সিনহা সাহেব কি বলছিলেন? উনি হাত উঁচা ছিল, উনি বারবার লিয়াকতের অ্যাটিটিউড দেখে বারবার বলছিল যে কাম ডাউন, কাম ডাউন, কথা বলি। কিন্তু উনি আসলে কোনো কথাই বলে না। যেটা আমি বললাম, খুবই শর্ট ডিউরেশনের ভিতরে পুরো ঘটনাটা ঘটে যায়। সিনহা সাহেবকে যখন গুলি করলো, তো তখন আপনাদের গাড়ি আটকানোর প্রায় 20-25 সেকেন্ড পরে গুলি করলো, না সাথে সাথেই গুলি করলো? এবং এই গুলি করার আগে কি ছিল এবং সিনহা সাহেব কি বলছিলেন তাকে? সিনহা ভাইয়ের পরিচয় নেওয়ার পরই উনি আমাদের দিকে পিস্তল তাক করে গাড়ি থেকে নামতে বলেন হাত উঁচু করে। তো আমরা দুজনেই গাড়ি থেকে হাত উঁচু করে নামি। নামার সময় সিনহা ভাই বলতেছিলেন যে কাম ডাউন, কাম ডাউন, ওনার হাত উঁচু উপরেই ছিল। তো লিয়াকত আর কোনো কথাই বলেনি, উনি সরাসরি গুলি করেন। শুট শুট বলে গুলি করেন। কতটুকু দূরত্ব থেকে? দূরত্ব ছিল 3 হাত 4 হাতের মতো হবে। ঠেকিয়ে গুলি করছিল কোনো গুলি আপনি দেখেছেন? না, ঠেকিয়ে ঠেকিয়ে করেন। জি। কয়টা গুলি করছিল আপনার মনে আছে? কয়টা শব্দ শুনছিলেন, গুলির শব্দ? 3-4টার মতো। তারপরে কি হলো? প্রদীপ সাহেব আসার আগে ওখানে কি হলো? প্রদীপ সাহেব আসার আগে ওখানে অনেকগুলো ঘটনা ঘটে যায়। যেমন ধরেন, আমাদেরকে প্রথমে বাধা হয় হাত পা। তারপরে ওখানে আরেকটা তাদের গ্রুপ আসেন। তারা আমাদেরকে এলাকাবাসী যেন সাহায্য না করতে পারেন আমাদের কোনোভাবে, এই জন্য তারা আমাদেরকে ওইখানে একটা গার্ডের মতো দিয়ে রাখেন। আশেপাশে জটলা পাকাতে দিচ্ছিলেন না, কাউকে ভিডিও করতে দিচ্ছিলেন না, ছবি তুলতে দিচ্ছিল না, হুমকি দিচ্ছিল। এরপরেই প্রদীপ তার দল নিয়ে চলে আসে। ওই সময় যারা হচ্ছে এলাকাবাসীকে আটকায় রাখছিল, সাক্ষ্য অনুযায়ী বা চার্জশিট অনুযায়ী তারা হচ্ছে ওই বাহারছড়া পুলিশ কেন্দ্রের সদস্য আর কি, বাহারছড়া পুলিশ ফাঁড়ির সদস্য। তারা কি ইয়ের গায়ে টাচ করেছিল, সিনহা সাহেবের গায়ে টাচ করেছিল? যারা এসেছিল তারা গায়ে টাচ করেনি, তারা হচ্ছে গাড়ি থেকে গাড়ি তল্লাশি করেছিল। এই মামলার তদন্ত অনুযায়ী আপনারা ওই সময়, আমরাও ওই ঘটনার কভার করতে যেটা জেনেছিলাম যে আপনাদের একটা টার্গেট ছিল, আপনারা জাস্ট গো নামে একটা ইউটিউব চ্যানেলের, সেটাকে দাঁড় করানো। আপনাদের একটা স্বপ্ন নিয়ে কক্সবাজারে অনেক দিন ছিলেন আপনারা। তো হঠাৎ করে এই প্রদীপদের সাথে প্রদীপরা মেজর সিনহাকে শত্রু মনে করলো কেন, আপনি কি জানেন? আমি যতদূর জানি যে সিনহা ভাইয়ের কাছে অনেকে অনেক সময় এসে তাদের দুঃখের কথা বলতো। দুঃখের কথা বলতে প্রদীপ তাদের উপর যে অত্যাচারগুলো করতো, তাদের থেকে টাকা নেওয়ার জন্য বিভিন্ন রকমই করতো, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতো। তো এইগুলা হচ্ছে সিনহা ভাইকে তারা বললে সিনহা ভাই হচ্ছে এগুলো ভিডিও করতো। তো সামহাও এটা প্রদীপরা জানে এবং তারা থ্রেট ফিল করে। এই জন্য আমার মনে হয় এই জন্যই তারা তাকে বারবার হুমকি দেয় এখান থেকে চলে যাওয়ার জন্য, এবং পরবর্তীতে হুমকি মোতাবেক বাস্তবায়ন করে। প্রদীপ সাহেবের সাথে কখনো এর আগে সিনহা সাহেবের দেখা হয়েছে বা আপনাদের সাথে সামনাসামনি দেখা হয়েছে? জি, একবার মেরিন ড্রাইভ রোডে আমাদের সাথে দেখা হয়। সিনহা ভাইয়ের সাথেই কথা হয় মেইনলি, আমরা দূরে দাঁড়িয়েছিলাম। কবে সেটা? সিনহা ভাইয়ের সাথেই কথা হয় মেইনলি, আমরা দূরে দাঁড়িয়েছিলাম। কি হলো সেদিন? কথার বেশ তর্কাতর্কি হয়, তাদের দূর থেকে দেখে যেটা বুঝতে পারি। ওইভাবে ডিটেলসে জানি না। তবে যেটা যতটুকু পরবর্তীতে সিনহা ভাইয়ের থেকে শুনেছি যে উনি বলেছেন যে এখান থেকে চলে যেতে, আর যেসব কাজ আমরা করছি এগুলো যেন বন্ধ করে দিই। তবে সিনহা ভাই আমাদের অভয় জানায় যে এসব আসলে কিছুই হবে না। আমরাও বিষয়টা হালকাভাবেই নেই যে এভাবে তো আর বল দিয়ে তো হয় না। আপনাদের শুটিং ইউনিটে ক্যামেরার কাজে ছিলেন। ঘটনার দিন যেদিন ছিল, ঘটনার দিন যে 31 তারিখ, ওই দিনটা আপনারা কোথায় গিয়েছিলেন, তারপরে কি করছিলেন ওখানে? পাহাড় থেকেই আমাদের দিন শুরু হয় বলতে গেলে। আমরা 3টার দিকে হচ্ছে রিসর্ট থেকে বের হয়ে তারপরে সরাসরি প্রথম পাহাড়েই যাই, তারপর ওখানেই সারাদিন ছিলাম। ঘটনা যখন শেষ হলো, সিনহা সাহেব মারা গেলেন, তারপরে আপনাদেরকে থানায় নিয়ে গেল, মানে কি মামলায় আপনাদের কাছে ওখানে নাকি ইয়াবা পাওয়া গিয়েছিল? প্রথমত তো আমরা কিছু জানি না যে কি মামলা ছিল। থানার ভিতরে নিয়ে আমাদের বিভিন্নভাবে তাদের পক্ষে বলানোর চেষ্টা করলো
বললো যে ছেড়ে দেবে এরকম একটা কিছু। আমি জানি যে সকালে সকালে আমাকে ছেড়ে দেবে। রাতে ৩টা-৪টার দিকে একজন এসে বলল যে মেজর সিনহা জীবিত আছেন। তো তখন ওর থেকে আর ভালো সুখের মুহূর্ত কিছু হতে পারে না। তো এরপর বললো যে আমাকে সকালে যেতে দেবে। তো আমি সকালের অপেক্ষায় আছি, কখন যাব এরকম করতে করতে বিকাল হয়ে গেল। তারপর আমাকে দেখে যে এই কোর্টে নিয়ে গেল। ওখানে গিয়েও আমি জানতে পারিনি আমার নামে মামলা আছে বা কিছু। আমি প্রথম বুঝতে পারিনি এটা কোর্ট বা কক্সবাজার কারাগারে গিয়ে তখন জানতে পারি যে আমার নামে ২টা মামলা করা হয়েছে। মানে উনি আমাকে জিজ্ঞেস করছে, আপনি কি খুন করছেন? তো আমি তো অবাক হয়ে গেছি যে না, আমি এরকম তো কিছু করিনি। তো উনি বলতেছে যে আপনার নামে তো খুনের মামলা। আর ওখান থেকে একটা মামলা ছিল আপনাদের যে হচ্ছে ইয়াবা ছিল নাকি আপনাদের জি, কাছে, জি, আপনাদের গাড়িতে নাকি ইয়াবা পাওয়া গেছে। এইটা সম্পূর্ণই মিথ্যা বানোয়াট। কোনো রকম মাদকদ্রব্য আমাদের সাথে ছিল না। সিনহা ভাইয়ের সাথে তার লাইসেন্সকৃত পিস্তল ছিল গাড়ির ভিতরে। ওই সময় একটা একটা রিয়াকশন আমরা পেয়েছিলাম, যেটা হচ্ছে এমন হতে পারে যে সিনহা সাহেব নাকি অস্ত্র ধরছে বা এরকম একটা তার বডি মুভমেন্ট ছিল উনি সম্পূর্ণভাবে দুহাত উঁচু করেছিলেন, আর একজন প্রথমেই যখন চার্জ প্রথম থেকে। জি জি। তো নামার পরে, গাড়ি থেকে নামার পরে একজন অস্ত্র উঁচা করে কেন ধরবে? যদি ধরে তাহলে তো সে একটা গাড়ির ভিতরে বসেই করবে। গাড়ি থেকে তার ভিতরে সাপোর্ট ছিল গাড়ির, গাড়ি থেকে নেমে তো করার কোনো যৌক্তিকতা নেই। এখন আপনাদের যে রায়টি হলো, কয়েকজন খালাসও পেল, আপনি দেখেছেন। তো আপনি তো একদম সাক্ষী ছিলেন, মোটামুটি রাত সাক্ষী ছিলেন। তো এই খালাসদের নিয়ে কোনো কিছু বলার আছে, যারা আসলে খালাস পেয়েছেন বা পেয়েছেন বা এরকম মামলা থেকে রেয়াত পেয়েছেন যারা? তাদের নিয়ে আমার তেমন কিছু বলার নেই। এবিপিএনের যারা ছিল, আমার কাছে ওই ঘটনায় ওইখানে থেকে আমি যেটা বুঝেছি, তারা আসলে তেমন একটা দোষী না। তারাও আমার মত পরিস্থিতির শিকার। আর বাকি যারা ছিল তাদের যেরকম ঘটনার সাথে যেরকম যতটুকু কন্ট্রিবিউশন তারা ছিল, তো আমার মনে হয় এই ১.৫ বছর তারা আমার জানা মতে যে কারাগারেই ছিল। আমার মনে হয় যে মোটামুটি তাদের একটা শাস্তি হয়েছে। আপনার সাথে কথা বলার আসলে শেষ দিকে আমরা শুরুর একটা প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আলোকপাত করতে চাই। আপনারা যখন মারিশবুনের মুন্না পাহাড়ে বিকেলবেলা উঠলেন এবং হচ্ছে রাতে ৮টার আগে ৭টার পরে বা এরকম একটা সময় আপনারা যখন নেমে এলেন, তখন আসলে এলাকাবাসীর সাথে আপনাদের কি কোনো কথোপকথন হয়েছিল কিনা, বা তারা কি আপনাদেরকে ডাকাত হিসেবে সন্দেহ করেছিল কিনা? না, না, যখন আমরা উঠি তখন এলাকার বেশ কিছু মানুষের সাথে আমাদের দেখা হয়। ছোট একটা বাচ্চা আমাদেরকে পাহাড়ে ওঠার রাস্তা দেখিয়ে দেয়। ওখানে একটা মসজিদের ইমাম, উনি আজান দিচ্ছিলেন বা কিছু। ওনার সাথে সিনহা ভাইয়ের বেশ কিছুক্ষণ কথা হয়, সালাম বিনিময় হয়। এদের সাথে কথা বলে আমরা পাহাড়ে ওঠার নির্দেশনা পেয়েই পাহাড়ে উঠি। তারপর আমরা পাহাড়ে গিয়ে আমাদের টাইম ল্যাপস নেই, অনেকক্ষণ ছিলাম পাহাড়ে। তারপর পাহাড় থেকে নামার সময় আমরা ৩ জন হচ্ছে আমাদের দিকে লাইট মারে, এরকমভাবে ই করে। এটা করে তারা দৌড়ে চলে যায়। তারা শুধুমাত্র না, না, তার একটু আগে পাহাড়ের ঠিক নিচে। পাহাড় থেকে নামার পরই হচ্ছে ওরা আমাদের জন্য দাঁড়িয়ে ছিল, এরকম একটা কিছু বোঝা যাচ্ছে। তো আমাদের দিকে লাইট মেরে ওরা হচ্ছে আমাদের দেখেই দৌড়ে পালিয়ে যায়। আস্তে আস্তে ওখান থেকে ওরা চলে যায়। তো আমরা, আর এটা তো কোনো গ্রামে একটা হতেই পারে বা কিছু। তো আমরা এটাকে কোনো বড় কোনো ইস্যু না ভেবে আমরা ওখান থেকে চলে আসি। মানে সন্ধ্যার পরে আপনারা নামার পরে ওই সময় কারোর সাথেই কোনো ধরনের কোনো কথাবার্তা, না, কথা হয় না কারো, কোনো গোলযোগ বা এরকম কিছু হয়নি? না, না, কোনো গোলযোগ বা কিছু হয়নি। না, এমন একটা ঘটনাক্রম আসলে ওই সময় এসেছিল যে নাকি আপনাদেরকে ডাকাত বলে কেউ আটকিয়েছিল, কেউ মানে এলাকাবাসীর সাথে আপনাদের নাকি ওই সময় একটা ইয়ে ছিল? এরকম কিছু হয়নি। আসলে সব শেষ এই মোটামুটি ১.৫ বছরের অপেক্ষা। এখন এর পরের অপেক্ষা আসলে এরপরের অপেক্ষা হচ্ছে এই রায় কার্যকরের অপেক্ষা। এদেরকে শাস্তিটা পেতে দেখতে চাই আসলে। সিফাত, আরেকটা একটা ছোট্ট একটা প্রসঙ্গ না আনলেই নয়। আপনি ছিলেন ওই ঘটনার সময় এবং শিপ্রা দেবনাথ নামে একজন ছিলেন, সবাই সিনহা রাশেদের সহকর্মী। তাহসিন রুফতি নামে একজন ছিলেন, আপনারা এক টিমে ৪ জন ছিলেন। বাকিদের কি অবস্থা? সবারই আগের থেকে ভালো অবস্থা, সবাই ভালো আছেন। সিফাত, আপনাকে আসলে অনেক ধন্যবাদ। যমুনা টেলিভিশনের পক্ষ থেকে অনেক সময় দিয়েছেন আপনি আমাদেরকে। দর্শক, আমরা কথা বলছিলাম শাহিদুল ইসলাম সিফাত, যিনি মেজর অবসরপ্রাপ্ত সিনহা রাশেদ খান, যিনি মারা গেছেন, তারই সহকর্মী ছিলেন এবং তিনি এই সিনহা রাশেদ হত্যা মামলায় তিনি একজন বড় সাক্ষী ছিলেন। আজকে তার আমরা এই রায় নিয়ে প্রতিক্রিয়া জানলাম, ওই ঘটনাক্রমগুলো জানলাম, মোটামুটি আপনাদেরকে জানালাম। যমুনা টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।